এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আপনারা হয়তো সকলেই জানেন, যাদের নোটিশ এসেছিল তাদের প্রত্যেকেরই বা ম্যাক্সিমাম মানুষের কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, বা আমরা দেখতে পাচ্ছি তাদের নাম কিন্তু ফাইনাল তালিকায় আসবে কি আসবে না সেটা নিয়ে কিন্তু কোনো আপডেট এখনও আপনারা পাচ্ছেন না। এই যে এসআইআর এর আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, শুধুমাত্র এসআইআর এর ক্ষেত্রে যে আন্ডার অ্যাডজুডিকেশন হয় এমন নয়, নানা রকম প্রকল্পের ক্ষেত্রে বা নানা রকম অন্যান্য জমি জায়গা বলতে পারেন, কোনো সরকারি সুযোগ সুবিধা হতে পারে, সব ক্ষেত্রেই কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন কথাটা ব্যবহার করা হয়। তো আজকে আমরা ডিটেলসে দেখব যে এসআইআর এর ফলে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাহলে তারা কিভাবে বুঝবেন আপনাদের ফাইনাল লিস্টের নাম আসবে কিনা, কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ফাইনাল লিস্টের নাম আসার চান্সেস রয়েছে, আর কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে 100% আসবে না। তো আজকে সেই লক্ষণগুলো নিয়েই আলোচনা করব। আপনারা অবশ্যই একটু দেখে নেবেন আপনাদের ডকুমেন্ট যেগুলো সাবমিট করেছিলেন সেগুলোর সাথে এগুলোর কিছু সামঞ্জস্য পাচ্ছেন কিনা, কিছু মিল পাচ্ছেন কিনা, কিছু অমিল পাচ্ছেন কিনা। যদি এরকম হয় যে আপনার যে লজিকগুলো আমি বলবো সেই লজিকগুলোর সাথে মিলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি বুঝেই যাবেন যে আপনার ফাইনাল লিস্টে নাম কিন্তু আসবে না। আবার এমন হতে পারে আমি যে লজিকগুলো বলবো সেই লজিকগুলোর সাথে আপনার ম্যাচিং করে গেল এবং আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফাইনাল লিস্টের নাম কিন্তু আসবে। তাই প্রথমেই আমি আপনাদের বললাম শুধুমাত্র এসআইআর এর ক্ষেত্রে আন্ডার অ্যাডজুডিকেশন ব্যবহার করা হচ্ছে এমন নয়, যে কোনো প্রকল্পের ক্ষেত্রে, জমি জায়গার ক্ষেত্রে বা আরও অন্যান্য যে কোনো কেস পেন্ডিং রয়েছে সেক্ষেত্রে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন এই কথাটা ব্যবহার করা হয়। তো আমি আপনাদের ডিটেলসে জানাবো, সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে। আপনারা যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে শুধু সার্চ করবেন ইয়োবং। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি ইয়োবং লিখে সার্চ করে দিলাম। সার্চ করতে দেখতে পাচ্ছেন এখানে উপরেই চলে আসছে সবার ইয়োবং লেটেস্ট নিউজ, এখানে আমরা ক্লিক করে দেবো এবং এখানে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন সবার উপরে একদম প্রথমেই কিন্তু পোস্ট রয়েছে এসআইআর 2026 আন্ডার অ্যাডজুডিকেশন, সব চিন্তা শেষ, দেখুন বিস্তারিত। এই পোস্টের উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন এরকম বিজ্ঞাপন আসবে, সেটাকে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে ডিটেলসে পোস্টটা কিন্তু খুলে যাবে এবং এখানে কি কি বলা হয়েছে অবশ্যই কিন্তু মন দিয়ে পড়বেন। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করেও আপনারা কিন্তু এখানে এসে একদম মন ভরে কিন্তু সময় নিয়ে পড়ে দেখে নিতে পারেন যে কি কি বলা হয়েছে, কি কি লক্ষণ থাকলে আপনার নাম বাদ যেতে পারে, কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারেন আপনার ফাইনাল লিস্টে নাম আসবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো দেখুন এই জায়গায় আমি পোস্টটা করেছি এই ওয়েবসাইটে, এখানেই কিন্তু সমস্ত কিছু বলা রয়েছে। তো দেখি কি বলা হয়েছে। এক নম্বরেই দেখুন কি বলেছে, কাদের নাম বাদ যেতে পারে। তাহলে এই যে এখানে কিছু পয়েন্ট বলা রয়েছে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাদের নাম বাদ যেতে পারে। দেখুন কি বলেছে, যাচাইয়ের পর যাদের ক্ষেত্রে নিম্নলিখিত সমস্যাগুলো পাওয়া যাবে তাদের নাম সাধারণত বাদ পড়া যাবে, অর্থাৎ পড়ে যাবে। কি মনে করুন এই যে যাচাই পর্ব চলছে, এই যাচাই করার পরে যাদের মনে করুন যে কিছু সমস্যা দেখা দিবে, এই যে এখানে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, সেই সমস্যাগুলো দেখা দিলেই কিন্তু আপনাদের নাম বাদ পড়ে যাবে। তাহলে আপনারা বলবেন দাদা কি সমস্যা, সেজন্যই আপনাকে ডিটেলসে দেখতে হবে এই পোস্টটা, বা আমি আপনাদের জন্য এখানে ডিটেলসে কিন্তু বলে দিচ্ছি। দেখুন প্রথমেই যে বলেছে একদম দেখতে পাচ্ছেন অযোগ্যতা। এবার শুধুমাত্র কি কি অযোগ্যতা হয়ে থাকে সেটা আমরা যদি দেখি, দেখুন যদি দেখা যায় আবেদনকারী ওই প্রকল্পের নির্দিষ্ট শর্তাবলী পূরণ করছে না। এবার আপনারা বলবেন এখানে প্রকল্প কোত্থেকে আসলো। দেখুন আমি আপনাদের আগেই বলেছি এই আন্ডার অ্যাডজুডিকেশন কথাটার অর্থ হলো যে কোনো কেস পেন্ডিং রয়েছে বা কোনো কাজ মনে করুন আন্ডার ভেরিফিকেশন রয়েছে, আপনার মনে করুন যে যাচাই পর্ব চলছে, সেটার পরে কি হবে সেটার রেজাল্টের জন্য ওয়েট করতে হবে, সেই পর্যায়টাকে বলা হচ্ছে এখানে আন্ডার অ্যাডজুডিকেশন। তো এবার আমি আপনাদের বলি, যদি দেখা যায় আবেদনকারী ওই প্রকল্পের নির্দিষ্ট শর্তাবলী মানছে না, ধরুন আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, আপনি এসআইআর এ আবেদন করেছেন, আপনি লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন, আপনি যেখানেই আবেদন করেছেন না কেন আপনার কাগজপত্র এখন ভেরিফাই চলছে, সেটাকে আন্ডার অ্যাডজুডিকেশন বলছে। এবার এসআইআর এর ক্ষেত্রে আমরা দেখব, যদি দেখা যায় আবেদনকারী আপনি এসআইআর এ আপনার ফাইনাল লিস্টে নাম তোলার জন্য আবেদন করেছেন, ওই প্রকল্পের নির্দিষ্ট যে শর্তাবলী, ওই প্রকল্প বলতে এসআইআর এর যে নির্দিষ্ট শর্তাবলী রয়েছে সেগুলো যদি আপনি মানেন তাহলে কিন্তু অবশ্যই আপনার নাম উঠবে ফাইনাল লিস্টে, যদি না মানেন তাহলে বাদ যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে ভুল তথ্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যখন এসআইআর এর ফর্মগুলো নিয়েছিলাম তো সেটার নিচে কিন্তু একটা ডকুমেন্ট লিস্ট দিয়েছিল এবং ডকুমেন্ট লিস্ট দেওয়ার পরে সেখানে কী কী ডকুমেন্ট লাগবে বলেছিল, তাহলে সেই নথিগুলো লাগবে। আবার দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে যখন নোটিশ এসেছিল সেই নোটিশের পিছনে কিন্তু একটা পেজ ছিল, সেখানে কিন্তু নিয়মগুলো বলা ছিল যদি আপনারা ভুল তথ্য দেন তাহলে কী হবে, এইটা ওটা এরকম কিন্তু বলা ছিল নিয়মগুলো। তো সেটাই এখানে বলছে ভুল তথ্য। যদি আবেদনের
সময় কোনো মিথ্যা তথ্য দেওয়া হয় বা নথিপত্র গরমিল পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার নাম কিন্তু বাদ পড়ে যাবে, এটাই কিন্তু বলা হচ্ছে। আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। এবার আরও এরকম অনেকগুলো পয়েন্ট রয়েছে, আমি আপনাদের প্রত্যেকটাই বলছি। তারপরে আর্থিক অবস্থা, এটা আর্থিক অবস্থা কি এসআইয়ের ক্ষেত্রে কার্যকর? না, এটা আবার এসআইয়ের ক্ষেত্রে কার্যকর নয়। কেননা এটা এসআইয়ের ক্ষেত্রে কেন কার্যকর নয়? কারণ যে কোনো প্রকল্পের ক্ষেত্রে আর্থিক সাহায্যের ব্যাপারটা থাকে বা আর্থিক ইনকামের ব্যাপারটা দেখা হয়। এসআইয়ের ক্ষেত্রে তো সেটা দেখার ব্যাপার নেই, সেক্ষেত্রে আমরা এখানে এটাকে বাদ দেবো। অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে কি কি হতে পারে একটা প্রকল্প বা অন্য কিছুর ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে বলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা চলে আসি, কিসে চলে আসবো? এবার আমরা চলে আসবো তারপরে কি রয়েছে। তারপরে রয়েছে এখানে দেখুন আর্থিক অবস্থার ক্ষেত্রে বলছে যদি আপনার 4 চাকা থাকে, এটা থাকে ওটা থাকে, তাহলে আপনি যে কোনো ধরুন লক্ষ্মীর ভাণ্ডার হোক বা অন্যান্য যে প্রকল্পগুলোর সুবিধা সেগুলো আপনি পাবেন না। তো এটা এসআইয়ের ক্ষেত্রে আমাদের কার্যকর নয়, এই পয়েন্টটাকে আমরা বাদ দিলাম। আচ্ছা, তারপরে ডুপ্লিকেট এন্ট্রি, এটা আমাদের এসআইয়ের ক্ষেত্রে কার্যকর। কেননা ডুপ্লিকেট এন্ট্রি, একই ব্যক্তি যদি একাধিকবার আবেদন করেন, অর্থাৎ আপনার ধরুন এই বুথেও নাম রয়েছে, ওই বুথেও নাম রয়েছে। মহিলাদের ক্ষেত্রে এরকম দেখা যায়, প্রথমত বাপের বাড়িতে ছিল, পরে স্বামীর বাড়িতে, এইরকম কিন্তু নাম থাকে। তো এই ডুপ্লিকেট এন্ট্রি যদি থেকে থাকে, বা আমরা অনেক সময় দেখেছি যে অনেক নাম কিন্তু ডুপ্লিকেট এন্ট্রি করে, মানে ভোটার নেই তারপরেও কিন্তু তাদের এন্ট্রি করে রেখেছে, অর্থাৎ ভুতুরে ভোটার যেগুলো বলা হচ্ছে, সেগুলো যদি হয়, অর্থাৎ একই ব্যক্তি যদি একাধিকবার আবেদন করেন, সেক্ষেত্রে সেটাও কিন্তু বাদ পড়বে, বা একাধিক এন্ট্রি যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, গেল। তারপরে কি বলছে? কাদের নাম তালিকায় উঠবে, এটাও কিন্তু এখানে বলে দিয়েছে যে কাদের নাম উঠবে। দেখুন, যাদের তথ্য বা নথি অ্যাডজাডিকেশনস বা বিচার প্রক্রিয়া সঠিক বলে প্রমাণিত হবে, তাদের নাম চূড়ান্ত তালিকায় আসবে। অর্থাৎ এটা আমরা সকলেই জানি, যদি নথিপত্র ঠিক থাকে আপনার নাম আসবে, যদি নথিপত্র ঠিক না থাকে তাহলে আপনাদের নাম আসবে না, এটাই স্বাভাবিক, তাই না? এখানে এটাই বলা হচ্ছে, যদি আপনাদের নথিপত্র অ্যাডজাডিকেশনে যেগুলো রয়েছে আন্ডার অ্যাডজাডিকেশন, সেটা যদি দেখা যায় বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে যে আপনাদের নথিগুলো সঠিক রয়েছে, ঠিক রয়েছে, তাহলে কিন্তু আপনাদের নাম ফাইনাল লিস্টে চলে আসবে, বা আমরা বলতে পারি যে সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হবে, সেখানে কিন্তু থাকবে। আচ্ছা, যথাযথ প্রমাণ, যাদের জমা দেওয়া সমস্ত নথিপত্র, আইডি কার্ড, আয়ের শংসাপত্র ইত্যাদি আসল এবং সঠিক, সেগুলো কিন্তু মর্যাদা পাবে। বা আমরা বলতে পারি এখানে মনে করুন এখানে আয়ের বলছে, কারণ এখানে আমি সমস্ত কিছুগুলো ধরছি, শুধু এসআইআরকে না, এসআইআর ছাড়াও যে আরও অন্যান্য প্রকল্প রয়েছে সেগুলো কিন্তু এখানে ধরা হয়েছে, যার জন্য কিন্তু বলছে আন্ডার অ্যাডজুডিকেশন এসআইআর ক্ষেত্রে রয়েছে, তাই আমরা এসআইআর যেগুলো মানে মিলছে আর কি ওটার সাথে, সেটাকেই ধরবো, বাকিগুলো কিন্তু ধরবো না। আচ্ছা, প্রকৃত অভাবে যদি থাকে, এটাও এসআইআর ক্ষেত্রে আমাদের দরকার নেই। সঠিক ভেরিফিকেশন, এটা দরকার আছে। আধিকারিকরা যখন সশরীরে বা ডিজিটালভাবে তদন্ত করে নিশ্চিত হবেন যে আবেদনটি বৈধ, বা এসআইআর যে আপনি আবেদন করেছেন আপনি একজন যোগ্য ভোটার, সেক্ষেত্রে আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ তাহলে এরপরে যদি আমরা দেখি বর্তমানে আপনার কি করণীয়, আপনার ধরুন অ্যাডজুডিকেশন চলে এসেছে, আপনাকে এখন কি করতে হবে, তাই না? দেখুন এখন আপনাকে করতে হবে কি, সেটাও কিন্তু এখানে বলছে। কি বলছে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু স্ট্যাটাস আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, তার মানে আপনার আবেদন বর্তমান কর্মকর্তাদের হাতে পরীক্ষায় পর্যায়ে আছে। এটি কোনো নেতিবাচক সংকেত নয়, বরং একটি প্রসেস মাত্র। অর্থাৎ এটি নিয়ে আপনাদের সমস্যার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা প্রক্রিয়া পেন্ডিং রয়েছে। আপনি বাদ যাবেন নাকি বাদ যাবেন না, সেটা কিন্তু এখনো বলেনি, বলবে। এখানে দেখুন কি করতে হবে, অপেক্ষা করুন। প্রথমে বলছে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ ফাইনাল ডিসিশন যতক্ষণ ধরে না নিচ্ছে ততক্ষণ আপনাকে অপেক্ষা করে যেতে হবে। তাহলে আপনারা বলবেন দাদা কতদিন অপেক্ষা করতে হবে? দেখুন এটা বলা হয়েছে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে 28শে ফেব্রুয়ারি, তারপর থেকে 14 দিন কথা বলা হয়েছে, তো আপনারা সেই দিন অবধি ওয়েট কিন্তু করতে হবে। আচ্ছা, তারপরে নথি প্রস্তুত রাখুন। কোনো তদন্তকারী অফিসার আপনার বাড়িতে এলে বা যোগাযোগ করলে সব অরিজিনাল নথি দেখানোর জন্য প্রস্তুত থাকুন। অর্থাৎ আপনি যে ফাইনাল লিস্টে নাম ওঠার যোগ্য, আপনার এসআইআর ফাইনাল লিস্টে নাম ওঠার যে আপনি যোগ্য, সেটার কি নথির উপরে ভিত্তি করে আপনি বলছেন, সেগুলো অরিজিনাল সহ জেরক্স কপি আপনার কাছে রেডি রাখুন, যেন আপনার নাম যখনই ফাইনাল লিস্ট থেকে বাদ পড়বে আপনি যেন ক্লেম করতে পারেন, আপনি যেন দেখাতে পারেন, আপনি যেন বলতে পারেন যে না আপনার সমস্ত কিছু ঠিক আছে, আপনি কিন্তু ফাইনাল লিস্টে যোগ্য, বা আপনার ফাইনাল লিস্টে নাম ওঠার কিন্তু যোগ্য। আশা করি আপনারা বুঝতে পারছেন, এইটুকুই আপনাদের করতে হবে, আর তেমন কিন্তু কিছু নেই। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। আপনারা যারা ভয় পাচ্ছেন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে মানে নাম বাদ চলে গেছে, এমনটা কিন্তু নয়। আপনাদের অবশ্যই কিন্তু নিজেদের আন্ডার অ্যাডজুডিকেশন যখন রয়েছে তখন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, এবং আপনাদের যে বৈধ ডকুমেন্ট রয়েছে সেগুলো রেডি রাখতে হবে। যখনই কোনো ভেরিফিকেশনের দরকার হবে যেন আপনি তৎক্ষণাৎ সেটা করাতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।